আজকে সবার প্রধান অতিথি জননেতা জনাব আইজুল বাড়িয়ালাল, বক্তব্য রাখছেন জননেতা জনাব আইজুল বাড়িয়ালাল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সরাসরি খুলনা রূপসা উপজেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত খুলনা 4-এর প্রার্থী জননেতা জনাব আজিজুল বারী হেলাল ভাইয়ের নির্বাচনী মত বিনিময় সভা। এখন বক্তৃতা করছেন আজিজুল বারী হেলাল ভাই। আমার প্রিয় তিলক গ্রামের সহজ সরল সবুজ অবুজ পল্লী মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমিক মানুষ, আমার সুন্দর মনের মানুষ, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের এই অঞ্চলের ভূমিপুত্র। আমার এই অঞ্চলের আলো বাতাস, এই অঞ্চলের আবহাওয়ায় আমি বেড়ে উঠেছি। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আজকের এই মনোরম সন্ধ্যা, আলো ঝলমলে এই সন্ধ্যা, আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, আপনারা অনেক অপেক্ষা করেছেন এখানে। এই এত অপেক্ষা, এতক্ষণ উৎসাহ করে বসে থাকা, এর একটা কারণ আছে, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটি হলো আমাদের এই অঞ্চল বিভিন্নভাবে উন্নয়ন থেকে বঞ্চিত। গত 17 বছর বিভিন্ন লোক নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আবার এই অঞ্চলের মানুষ বিশুদ্ধ খাবার পানি পায় না। আবার এই অঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, আশঙ্কার মধ্যে জীবন যাপন করে। চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ সব কিছু দ্বারা আক্রান্ত আমার এই তিলকের গ্রামের মানুষ। এর থেকে মুক্তি পেতে হবে। আমাদের গ্রামগুলোকে উন্নয়ন, উৎপাদনে ভরে তুলতে হবে। আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে আল্লাহর রহমতে। আমাদের এই অঞ্চলের বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। এই সব কিছু করার জন্য আমাদের কোনটা প্রথমে প্রয়োজন, আমাদের কি দরকার এখন? আমরা এখানে সবাই আসছি, এতগুলো সমস্যার কথা বললাম, এই সব সমস্যার সমাধান করবার জন্য আমাদের কি দরকার বলতে পারবেন? আমাদের নেতৃত্বের প্রয়োজন, তাই না? নেতৃত্ব ছাড়া, নেতা ছাড়া কখনো এলাকার এইভাবে পরিবর্তন করা, উন্নয়ন করা সম্ভব না। এই তোমরা যদি না বসো, তোমাকে তুমি বসো ভাই। আমি একটা জিনিস বুঝলাম না, আমার এই তিলকের বিএনপির কমিটি তো কেউ কি মানে না, এরা নেতা করতে মানে না। তোমরা যদি সামনে আসে ছবি তোলো, আমার সাথে এসে বক্তব্য দাও, তোমরাই বক্তব্য দাও। আমাদের এই উন্নয়নের জন্য, আমাদের এই উৎপাদনের জন্য, আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহর রহমতে, আমাদের রাস্তাঘাটগুলোকে নির্মাণ করবার জন্য, আমাদের মসজিদ মন্দিরগুলোকে নির্মাণ করবার জন্য, মানুষকে নৈতিকতার পথে, ধর্মের পথে আহ্বান করবার জন্য আমাদের প্রয়োজন নেতা। নেতা ছাড়া কোনো এলাকা, দেশ, সমাজ, রাষ্ট্র উন্নতি লাভ করতে পারে না। সংসারে যদি অভিভাবক না থাকে, সেই সংসার কি চলে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় না? বাবাকে মানে না, মাকে মানে না, বড় ভাইকে মানে না, সেই সংসার চলে? তিলক বিএনপিকে মনে রাখতে হবে, নেতাকে না মানলে সেখানে সংগঠনও চলতে পারে না। আবার আপনি মানুষকে উন্নয়ন করবেন কি করে? নিজের সংগঠনকে যদি আপনি শৃঙ্খলার মধ্যে না আনতে পারেন, তাহলে মানুষকে কিভাবে শৃঙ্খলার মধ্যে আনবেন? মানুষকে কিভাবে আপনি উন্নয়ন দেবেন? মানুষের কিভাবে ভাগ্যের পরিবর্তন ঘটাবেন? আমাদের দরকার এখন নেতৃত্ব। নেতৃত্ব ছাড়া কোন এলাকার মানুষ
উন্নয়ন লাভ করতে পারে না, সমৃদ্ধি লাভ করতে পারে না। তাই আগামী 12 তারিখ আমরা দীর্ঘদিন নেতৃত্ব বঞ্চিত ছিলাম। আমরা আমাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নেতা বানাতে পারিনি। 17 বছর আমরা যাকে উপযুক্ত মনে করি যে আমার এই তিলক অঞ্চলকে, আমার এই রূপসা অঞ্চলকে, আমাদের এই খুলনা অঞ্চলকে নেতৃত্ব দিতে পারবে এমন কোন ব্যক্তিকে আমরা পছন্দ মতো ভোট দিতে পারি নাই, ঠিক না? আমরা সেই পূর্বের ইতিহাস আমি আর পুনরাবৃত্তি করতে চাই না, কারণ আমাদের দল বিএনপি ধানের শীষ প্রতীক। আমরা হলো ঐক্যের প্রতীক, আমরা হলো সার্বভৌমত্বের প্রতীক, আমরা হলো স্বাধীনতার প্রতীক, আমরা শান্তি শৃঙ্খলা নিরাপত্তার প্রতীক। আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। অতীতে যারা আওয়ামী লীগ করেছেন, এখনো করেন, এখনো যারা বিএনপি করেন, জামাত করেন, চরমনার পীর সাহেবের অনুসারী আছেন, অন্যান্য রাজনৈতিক দল আছে, সবার কাছে আমাদের আহ্বান থাকবে যে আমরা এই তিলককে ঐক্যবদ্ধভাবে একটি আধুনিক তিলক হিসেবে গড়ে তুলতে চাই। মানুষকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দিতে চাই, কারণ আমাদের এই ধানের শীষ প্রতীক প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। তাই আমাদেরকে আগামী 12 তারিখ নেতৃত্ব নির্বাচন করতে হবে, কে তাদের উপযুক্ত নেতা। এজন্য সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট দিয়ে গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের নেতা নির্বাচন করব। যাকে পছন্দ তাকে আমাদের নেতা নির্বাচন করব। সেই ভোট উৎসব, ভোটকে উৎসব মুখর করে দিতে হবে, যাতে ভোটটি গ্রহণযোগ্য হয়, একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয়। পেছনের দরজা দিয়ে চুরি করে, ভোট ডাকাতি করে, দিনের ভোট রাতে করে, বিনা ভোটে কেউ যেন আর নির্বাচিত না হতে পারে। একজন পার্লামেন্ট মেম্বার যদি ভোট চুরি করে, ভোট জালিয়াতি করে এমপি হয়, ওই এমপির কোনো আত্মমর্যাদা থাকে? ওই এমপির কোনো শক্তি সামর্থ্য থাকে এলাকার জন্য কিছু করার? তা আমিও চাই আমার এই প্রাণের মানুষ, আমার এই রূপসার মানুষ, এই রূপসী রূপসার বুকের সন্তান আমি। আমার রাজনীতির ভিত্তিমূল হলো আপনারা। আমি জাতীয় রাজনীতিতে 40 বছরের বেশি সময় ধরে রাজনীতিতে অংশগ্রহণ করছি। আমি আমার এলাকার মানুষকে কখনো রাজনৈতিক আদর্শের জন্য ভেদাভেদ করে দেখি না। আপনি আওয়ামী লীগ করেন, তাও আমার কাছে তিলকের মানুষ, আমার রূপসার মানুষ, আমার একান্ত মানুষ। আপনি বিএনপি করেন, তাও আমার তিলকের মানুষ, আমার একান্ত মানুষ, আমার আপনজন। আপনি জামাত করেন, আপনি চরমনায় পীর সাহেবের ইসলামী আন্দোলন করেন, যাই করেন, রূপসার মানুষ মানে আমরা সবাই উন্নয়নের পথযাত্রী। আমরা আমাদের এলাকাকে শান্তির শৃঙ্খলায় গড়ে তুলতে চাই। আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আহ্বান করব, সন্ত্রাসী চাঁদাবাদীকে দলে প্রশ্রয় দিবেন না, কারণ সন্ত্রাসীরা একটাই পরিচয়, সে সন্ত্রাসী, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। সুতরাং প্রত্যেক রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাবো যে আপনারা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা, মানুষ যেন রাত্রে শান্তিতে ঘুমাতে পারে, এই সব করার জন্য আমাদের নেতা নির্বাচন হবে আগামী 12 তারিখ। তাই আমি এই তিলকের বিএনপির নেতাদেরকে বলবো, রাজনীতিবিদদের বলবো, যারা তিলকের রাজনীতি করেন, আপনাদের সবার কাছে আহ্বান জানাবো যে 12 তারিখে আমার এই তিলকের মায়েরা, ভাইয়েরা, বোনেরা, দাদারা, দিদিরা সবাই যেন ভ্যান, ইজি বাইকের সুবিধাটা পায়, পরিবহনের সুবিধাটা পায়। যেন অনেকের বাড়ি থেকে ভোট কেন্দ্র দূরে, এই সুবিধাটুকু রাজনীতিবিদদের দিতে হবে। গণতন্ত্রের অধিকারটুকু প্রয়োগ করবার জন্য রাজনৈতিক সংগঠনগুলোকে এই সুযোগটুকু দিতে হবে যে মানুষ যেন সহজে ভোট কেন্দ্রে যে ভোট উৎসবে মেতে উঠতে পারে। আমি বিএনপি নেতাদেরকে বলবো, সবাই যে ধানের শীষে ভোট দেবে এমনটি ভাবা কিন্তু গণতান্ত্রিক কথা নয়। যিনি ধানের শীষে ভোট দিবেন না, তিনিও যেন আমাদের এই পরিবহন সেবা থেকে বঞ্চিত না হয়, তিনিও যেন পরিবহনে যেতে পারে। কারণ এই পরিবহন সেবা, ইজি বাইক বলেন, ভ্যান বলেন,
আমি মনে করি এই অঞ্চলে যারা ভ্যানারও আছেন, বাইকওয়ালা আছেন, ওই দিন আমাদের রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে আহ্বান জানাচ্ছে, আপনারা আমাদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার সাহায্য করবেন। আপনারা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য পরিবহন দিবেন, পরিবহনের ব্যবস্থা করবেন। আমাদের এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যত পরিবহনের দরকার সব পরিবহনগুলো দিবেন, যেন সুন্দরভাবে ভোট দিতে যে আবার চলে আসতে পারে। আমি আবারও বলছি, আপনাকে ভোট দিবে না তার মানে এই না যে পরিবহন সুবিধা থেকে সে বঞ্চিত হবে। তিলকের মানুষ এই পরিবহনের অধিকার তারও তেমন রয়েছে, আপনি ধানের শীষ খান, আপনারও সে একই অধিকার রয়েছে। সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের প্রধান লক্ষ্য হবে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই এলাকার শৃঙ্খলা নির্মাণের জন্য, এই এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য আমরা নেতা নির্বাচন করব আগামীতে। এই অঞ্চলে আমাদের দেখুন, আমাদের ধানের শীষ প্রতীক যতবার ক্ষমতা এসেছে আমরা জনগণের জন্য কিছু না কিছু কাজ কিন্তু করেছি। আমরা 90-এর গণ অভ্যুত্থানের পরে প্রথম ক্ষমতা এসেছিলাম 91 সালে, এরপর ক্ষমতা এসেছিলাম 2001 সালে। আপনারা দেখেছেন যে বাংলাদেশে আমরা প্রান্তিক মানুষকে, নিম্ন আয়ের মানুষকে, অসহায় দরিদ্র মানুষের জন্য আমরা কিন্তু কাজ করেছি। যেমন এই যে আমাদের মায়েরা বোনেরা যে বিধবা ভাতা পান, একটা মানুষ যখন বিধবা হয়ে যায়, একটা মা যখন বিধবা হয়ে যায়, একটা বোন যখন বিধবা হয়ে যায়, তখন সে অনেকে সমাজে তাকে গলদ্রোহ বা অন্যের একটা বোঝা হিসাবে কল্পনা করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রথম এটা উপলব্ধি করে তিনি বিধবা ভাতা চালু করলেন। এই বিধবা ভাতা আপনারা পান, অনেকেই পান, পান না? অনেকেই পান, অনেকে বিধবা ভাতা পান না। এটা বেগম খালেদা জিয়া সরকার চালু করেছিল। কিন্তু আমি জানি এই বিধবা ভাতা কার্ড বিতরণকালে অনেক অনিয়ম হয়, অনেক জালিয়াতি হয়। এক পরিবারে 2টা 3টাও দিয়ে দেই, যে বিধবা না তাকে বিধবা বানিয়েও দেই, কার্ড প্রদান করা হয় না। এবার ইনশাআল্লাহ এই রূপসার সন্তান হিসেবে আমি ন্যায্যতা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আপনারা বয়স্ক ভাতা পান, মানুষ যখন বয়স হয়ে যায়, বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন অনেক সময় সংসারের বোঝা হিসাবে তাদের কল্পনা করা হয়, অনেক কথা বলা হয় একজন বয়স্ক মানুষকে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এটা উপলব্ধি করে বয়স্ক ভাতা চালু করেছিলেন। বয়স্ক ভাতা বিতরণ নিয়েও কিন্তু এরকম অনিয়ম আছে না? এবার ইনশাআল্লাহ আমরা ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে 51% নারী, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। এই নারীদেরকে অন্ধকারে রেখে কখনো সমাজ আলোর পথে যেতে পারে না, উন্নয়নের পথে যেতে পারে না। এই জন্য আমাদের নারীদেরকে, আমাদের মায়েদেরকে, আমাদের বোনেদেরকে আমরা আলোর পথে নেওয়ার জন্য বেগম খালেদা জিয়া সরকার আপনার বিনামূল্যে 12 ক্লাস মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া ফ্রি করে দিয়েছিল। সরকারি স্কুলে কোনো মেয়ে পড়লে তার লেখাপড়া সম্পূর্ণ ফ্রি। আজকে আমাদের এই ছোট ছোট বাচ্চারা, শিশুরা, এরা যে প্রাইমারি স্কুলে যায়, গেলে টাকা পায়। আগে পাইত চাল, এখন পাই টাকা। শিক্ষার বিনিময়ে খাদ্য, এরকম একটা কর্মসূচি চালু আছে না? বেগম খালেদা জিয়া সরকার করেছিল এবং এত কিছু করেছিলেন। এত অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি এত কিছু করেছিলেন এবং আল্লাহ তার কাজকে কবুল করেছিলেন। বিধায় ইহ জগতে বেগম খালেদা জিয়াকে আল্লাহ এত সম্মানে সম্মানিত করেছেন। তিনি আজকে বাংলাদেশের ঐক্যের প্রতি, তিনি আমাদের ছেড়ে পারে পারে জমিয়েছেন, কিন্তু কত মানুষ তার জন্য দোয়া করেছে না? এরকম প্রান্তরে প্রান্তরে, গ্রামে গঞ্জে মানুষ তার জন্য দোয়া করেছে। সমস্ত রাজনৈতিক দল তার জন্য দোয়া করেছে। এই যে সমস্ত কাজের কথা বললাম, এইগুলোকে আল্লাহ
কবুল করেছিলেন বিধায় আজকে বেগম খালেদা জিয়াকে আল্লাহ এত এত সম্মানে সম্মানিত করছেন। আমরা এই তিলকের এই গ্রাম থেকে এই সন্ধ্যার পেরিয়ে রাতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ আমাদের এই নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, তাকে আপনি ইহজগতে যে সম্মান দিয়েছেন তার থেকে অধিক অধিক সম্মানে পরজগতে সম্মানিত করুন। আমরা এবার এই যে মানুষের জন্য যে ভালো কাজ আমরা বিএনপি অতীতে করেছি, সামনে ইনশাল্লাহ করব। এর জন্য আমরা দেখেন প্রথম অবস্থানে নিয়েছি কর্মসংস্থান। মানুষকে চাকরি দিতে হবে, শিক্ষা শেষে চাকরি দিতে হবে, তা না হলে সংসারগুলো চলে না যদি চাকরিজীবী শ্রমজীবী মানুষ না থাকে। আমরা এবার প্রত্যেক সারা বাংলাদেশের 1 লক্ষের মতো স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। স্বাস্থ্যকর্মী মানে ডাক্তার নাম। এই যে বাড়িতে বাড়িতে যে ভিটামিন সি ক্যাপসুল, এ ক্যাপসুল, তারপরে টিকা দেই, এই সমস্ত কর্মী নিয়োগ করব 1 লক্ষ। তার মধ্যে 80% হবে আমাদের মায়েরা। 80% মানে 1 লক্ষ নিয়োগ হলে 80,000 হবে আমাদের মায়েরা। আমরা সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করব। সেই খাল খননে কত লোকের কর্মসংস্থান হবে, তাই না? তারপরে দেখেন যে আমরা বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন পাবলিক প্লেসে বিভিন্ন জায়গায় আমরা আইটি সেন্টার, ইনফরমেশন টেকনোলজি সেন্টার, যেখান থেকে মানুষ আউটসোর্সিং এর ব্যবসা অনেক কাজ করতে পারবে, এর ফলে কর্মসংস্থান হবে। আমার এই রূপসার থেকে যে পরিমাণ মাছ, চিংড়ি মাছ এবং অন্যান্য মাছ, মিষ্টি পানির মাছ, নোনা পানির মাছ বিদেশে রপ্তানি হয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। এই মাছ কোম্পানিগুলো বিচ্ছিন্নভাবে এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা, এটাকে এবং পরিবেশে দূষণ হয়। এই মাছগুলো প্রক্রিয়াজাতকরণ করার সময় অনেক কেমিক্যাল, রাসায়নিক দ্রব্য সেখানে থাকে, ফলে পরিবেশ দূষণ হয়। এবং এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টও আমাদের সব কোম্পানিতে আছে কিনা আমি জানি না। আমি প্রস্তাব দিয়েছি এবং আগামীতে সংসদে আমি এই বিষয়গুলো তুলব যে আমাদের এই রূপসা অঞ্চলে একটা ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন তৈরি করতে হবে। সমস্ত মাছ কোম্পানিগুলো একটা ছাতার নিচেই থাকবে, একটা নির্দিষ্ট অঞ্চলে থাকবে, সেখানে এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি থাকবে, যাতে আমাদের পানি বাতাস বিশুদ্ধ থাকে, দূষিত না হতে পারে। এবং এই ইপিজেড যদি করি, এক্সপোর্ট প্রসেসিং জোন যদি আমরা করি, তাহলে কত লোকের কর্মসংস্থান হবে একবার চিন্তা করুন। এবং এই ইপিজেডে আমাদের প্রক্রিয়াজাতকরণ যে এই যে মাছের ভিতরে আপনারা জেল পুশ করে, ইনজেক্ট করে, এতে হয় কি বিদেশি বায়াররা আমাদের মাছটা নিতে চায় না। আমরা যদি একটা ইপিজেড গড়ে তুলতে পারি, সেখানে ইন্সপেকশন থাকবে, ইপিজেড গড়ে তুললে ইন্সপেকশন থাকবে, তখন প্রচুর বায়ার আসবে এখানে মাছ কিনতে, এবং সেই মাছগুলো আমরা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব। আবার আমার এই গ্রামের মানুষের সেখানে কর্মসংস্থান হবে, তাই না? আমি দেখেছি এই অঞ্চলে আমাদের এই বাহির দিয়া, স্বল্প বাহির দিয়া, ঘাটবো, আপনার তেরোখাদার কিছু অংশ, এই ফকিরহাটেরও কিছু অংশ, আমি দেখলাম প্রচুর পান উৎপাদন হয়, তাই না? প্রচুর পানের বরজ আমি দেখলাম। ছোটবেলায় যখন আমরা রূপসা থেকে বাগেরহাটে ট্রেনে যাইতাম, অনেকে দেখেছেন ট্রেন, অনেকে দেখেননি, তাই না? 80 দশক 90 দশকের প্রজন্ম তারা ট্রেনে দেখেছেন যে রূপসা, পূর্ব রূপসা থেকে ট্রেন ছেড়ে কর্ণপুরে আসতো, সেখান থেকে সামন্ত সেনা আসতো, সেখান থেকে বাহির দিয়ে আসতো, তাই না? এইভাবে চলে যেতাম বাগেরহাট। আমি তখন ছোট ছিলাম, আমি এই ট্রেনে আমার নানা বাড়ি যেতাম, নানা বাড়ি আমার বাগেরহাট। নানা বাড়ি যেতাম, যাওয়ার সময় দেখতাম প্রচুর পানের বরজ, দুপাশে শুধু পান গাছ, পানের বরজ বরজ। এখনো দেখি সেই পানের প্রচুর পান উৎপাদন হয়। এবং আমি বিদেশে কতবার গেছি, আমি 50টি অধিক দেশে বিদেশে আমি ভ্রমণ করেছি। ইউরোপ আমেরিকার ম্যাক্সিমাম
আপনার আরবের রাষ্ট্রগুলোতে প্রচুর লোক, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোক পান খায়, প্রচুর পান খায়। এবং আমি সংগ্রামী সাথী বন্ধুগণ দেখতে পাচ্ছেন তারা বলে ভারত, আমাদের পাকিস্তান, বাংলাদেশ থেকে রূপসা পান। 13 খাদা দিঘলিয়া তথা খুলনা এখন আমি 4-এর চিন্তা করি প্রাণপুরুষ যে আমাদের যে জননেতা পান জনাব উৎপাদন আজিজুল হয় বারী হেলাল ভাই বক্তব্য আমাদের এই রাখছেন অঞ্চলে, এবং আমাদের হাজার হাজার মা স্থানীয় কাকুরা বা জনসাধারণ চাচারা, এবং স্থানীয় বাবারা নেতাকর্মী যে এখানে পানটা উপস্থিত খায়, হয়েছেন। তারপরেও অধিক খুব পান মনোযোগের খেতে সহিত পারে। আজিজুল বারী হেলাল ভাইয়ের সেই বক্তৃতা পান শুনছেন। যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি, তার জন্য ওইখানে যদি একটা জোন বা প্লান্ট তৈরি করতে পারি, পান শিল্পে আমরা পান রপ্তানি করে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এবং এলাকার লোকও চাকরি পায় সেই সমস্ত শিল্পে, এবং পান চাষিরাও প্রচুর টাকা পায়, অন্তত ন্যায্য মূল্যটা পায়। আমার এইখানে দেখেন এই অঞ্চলে যে আপনার সবজি উৎপাদন হয়, প্রচুর সবজি উৎপাদন হয়, কিন্তু সংরক্ষণের অভাবে আপনার সিজন শেষে আপনি এই সবজি ফেলে দেন অথবা স্বল্প মূল্যে বিক্রি করে দেন, 100 টাকা, 150 টাকা, 50 টাকা, 10 টাকা কেজিও বিক্রি করে দেন, কিন্তু উৎপাদন খরচ 200-300 টাকা হয়ে যায়। আমরা যদি একটা হিমাগার তৈরি করতে পারি, কোল্ড স্টোরেজ, যেখানে আমরা আলু সহ আবার সবজি সংরক্ষণ করতে পারবো। মনে রাখবেন যে বাংলাদেশে একমাত্র আলুর কোল্ড স্টোরেজ বা হিমাগার আছে। টমেটো, পেঁয়াজ, বেগুন, মরিচ, এই যে খিরাই, এই সমস্ত সবজির কোল্ড স্টোরেজ বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের ওই আলুরই এক কোল্ড স্টোরেজ হয়, তাই না? এটার যে টেকনোলজি, আমি চেষ্টা করবো এবার আমার অঞ্চলে একটা সবজির কোল্ড স্টোরেজ করা, যাতে চাষিরা সিজন শেষেও সেই কোল্ড স্টোরেজে সবজি রেখে পরের সিজনে বিক্রি করে যেন তারা ন্যায্য মূল্যটা পায় বা লাভটা পায়। আমরা সেই হিমাগার তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের এই অঞ্চলে দেখেন গরুর খামার আছে, দুধ উৎপাদন হয়। আপনারা জানেন কিনা আমি জানি না, 13 খাদায় একসময় প্রচুর দুধ উৎপাদন হতো না? এই দুধের লঞ্চ 13 খাদা থেকে খুলনা পর্যন্ত যেত। অনেক আমার মুরব্বীরা দেখেছেন না, পিতলের কলসিতে করে সব দুধ যত 13 খাদার থেকে খুলনা। এবং এই অঞ্চলে প্রচুর মানুষ দুধ উৎপাদন করে, মিষ্টি দোকানে বিক্রি করে, বাকিতে বিক্রি করে। আমরা যদি একটা দুধ প্রক্রিয়াজাত প্লান্ট তৈরি করতে পারি, যেমন মিল্ক ভিটা করেছে, আরং করেছে না, আমরা যদি এরকম একটা ফার্ম ফ্রেশ একটা আছে, তাই না, আমরা যদি রূপসা ফ্রেশ নামে একটা প্লান্ট তৈরি করতে পারি, 13 খাদা ফ্রেশ নামে একটা প্লান্ট তৈরি করতে পারি, তাহলে আমাদের ওই দুগ্ধ যে খামারিরা আছে তারা অনায়াসে এই সমস্ত প্লান্টে নগদ মূল্যে দুধ বিক্রি করতে পারবে এবং ওই দুধকে প্রক্রিয়াজাত করে আমরা সারা বাংলাদেশে বাজারজাত করে আমরা টাকা ইনকাম করতে পারবো। আমাদের লোকগুলো ওই প্লান্টে চাকরি করে কর্মসংস্থান পাবে, তাই না? এইভাবে পরিকল্পনা করে আমরা এগোতে হবে। এই জন্য প্রয়োজন নেতৃত্ব। বক্তৃতার প্রথমেই বলেছি, নেতৃত্ব ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না, চাঁদাবাজদের বিতরণ করা সম্ভব না, ধোঁকাবাজদের বিতরণ করা সম্ভব না। তাই আপনারা সবাই সেই নেতা নির্বাচনের পরীক্ষায় কাকে আপনারা উপযুক্ত মনে করেন, তাকে আপনাদের পছন্দের ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য 12 তারিখে সবাই ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের জন্য আবারও বলছি, বিএনপির নেতৃবৃন্দকে পরিবহনের ব্যবস্থা করবেন। আমরা এবার এই প্রান্তিক মানুষকে, ছিন্নমূল মানুষকে, অসহায় মানুষকে আবারও আমরা সাহায্য করতে চাই। ওই বিধবা ভাতাকার, আপনার বয়স্ক ভাতা, এই যে ওএমএস এর চাল পান 15 কেজি, 20 কেজি, 30 কেজি চাল পান, একটা ফ্রি পান, একটা 15 টাকা 20 টাকা কেজি করে পান, তাই না? এইসব বিতরণে অনিয়ম আছে। এক পরিবারে 10 জন নিচ্ছে, আমি জানি। ইনশাআল্লাহ ন্যায্যতা প্রতিষ্ঠা করা হবে এবার। এছাড়াও আমরা এবার দিব আমাদের বিভিন্ন পরিবারকে আমরা এই কার্ডটি দিব। এই কার্ডটি দেখেছেন কখনো? দেখেননি? কেউ দেখেননি?
এটার নাম ফ্যামিলি কার্ড। এটা দেখেননি কেউ কখন আগে? হ্যাঁ, যাই হোক, এই ফ্যামিলি কার্ড আমরা সারা বাংলাদেশের 50 লক্ষ পরিবারকে, প্রত্যেকটা পরিবারকে একটি করে কার্ড দিয়ে দিব, অর্থাৎ 50 লক্ষ পরিবার পাবে। পরিবারের যিনি মা, যিনি কর্ত্রী বা গৃহকর্ত্রী, যিনি বোন, যিনি বয়স্ক, অর্থাৎ আমাদের মায়েদের জন্য এই কার্ডটা, এই কার্ডের অধিকারী যিনি হবেন তিনি মাসে 2 থেকে 2,500 টাকা পাবেন। 2 থেকে 2,500 টাকা পাবেন। বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে যায় না, আপনার অ্যাকাউন্টে 2 থেকে 2,500 টাকা পাবে। এই টাকাটা পাবেন, এর সাথে আপনারা পাবেন চিকিৎসা সেবা। ধরে নেন এই টিএসবি ইউনিয়ন বলল বা রূপসা থানা স্বাস্থ্যকেন্দ্র বলল যে আপনার যে অসুখ হয়েছে, এই অসুখ আপনার সুস্থ হয়ে উঠবার জন্য আপনাকে খুলনা বা ঢাকায় চিকিৎসা করতে হবে, কিন্তু আপনার তো টাকা নেই। এই কার্ডটা যদি আপনি অধিকারী হন, তাহলে এই যে চিকিৎসা সেবাটা ফুল আপনি ফ্রি আপনাকে করে দেবে বিএনপির সরকার, তারেক রহমানের সরকার। এই কার্ডটি যদি আপনি পান, এই 50 লক্ষ পরিবারকে যদি আমরা এই কার্ডটি দিই, তাহলে আমার এই স্বল্প বাহির ইউনিয়ন মিনিমাম 1,000টা কার্ড পাবে, তাই না? 1,000টা একটু কম, 2-3টা কম। এবার 1,000 পরিবারকে আমরা এই কার্ডটি দেব, আমাদের মায়েরা পাবে এই কার্ডটি। আর এই কার্ডটি কি দেখেছেন কেউ? এটা হলো কৃষক কার্ড। এই কার্ডে 5,000 টাকা পর্যন্ত পাবেন। যারা কৃষি কাজ করেন, যারা মাছের চাষ করেন, যারা হাঁস মুরগি চাষ করেন, এরা হলো কৃষি পরিবার, কৃষকের পরিবার, তারা এই কার্ডটি পাবেন। 5,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। যার নিজের জমি আছে কিন্তু মানুষকে বর্গা দেয়, তাহলে বর্গাদার পাবে 3,000 টাকা, মালিক পাবে 2,000 টাকা। আর যার জমি তিনি চাষ করেন, তিনি জমি তার, সে একাই 5,000 টাকা পাবে। এই কার্ডে আপনি চিকিৎসা সুবিধাও পাবেন। এই ফ্যামিলি কার্ডে যে সুবিধা পান চিকিৎসা, একই সুবিধা পাবেন এই কৃষক কার্ডে। আবার এই কৃষক কার্ডে আপনি লোন পাবেন, বিনা সুদ, মানে সুদে বা সহজ শর্তে লোন পাবেন। যে আপনি 2 একর জায়গায় জমিতে টমেটো খিরায় চাষ করবেন, কিন্তু আপনার টাকা নেই, জমি আছে, তখন আপনি ব্যাংকের থেকে সহজ শর্তে লোন পাবেন। এইভাবে মানুষকে আমরা ফ্যাসিলিটি দিব, সুযোগ সুবিধা দিব, দেওয়ার ফলে এবং এই কার্ড ডিস্ট্রিবিউশনের সময় আমরা ন্যায্যতা প্রতিষ্ঠা করব। এইভাবে আমরা আমাদের সমাজকে আমরা স্বাবলম্বী করে তুলব। কিন্তু তার আগে আমাদের প্রয়োজন সমাজের শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তা বিধান করা। মানুষ যেন রাত্রে শান্তিতে ঘুমাতে পারে। এই যে আমাদের খেয়াঘাটগুলো আছে, এই যে আমাদের ফেরিঘাটগুলো আছে, এইগুলোকে টোল মুক্ত করতে হবে। এই যে আমাদের বিভিন্ন বাজারগুলো আমি দেখলাম যেভাবে টোল নেওয়া প্রয়োজন, যে ইজারাদার সে কোনো পণ্যের কোন ট্যাক্স এটা টাঙিয়ে দেয় না, এই লিস্টটা দেয় না। আমি বলেছি যে এইবার নিয়ম মেনে চলতে হবে সবকিছুকে। আমাদের বাজার ঘাটগুলোকে সুন্দর শপিং কমপ্লেক্স, সুপার কমপ্লেক্সে তৈরি করতে হবে। আমাদের মসজিদ, মাদ্রাসা, মন্দিরগুলোকে সুন্দর করে গড়ে তুলতে হবে। আমাদের মানুষকে নৈতিকভাবে ভালো হওয়ার জন্য আমরা বলেছি ধর্মের কাছে আত্মসমর্পণ করবেন। প্রত্যেকটা মানুষ যদি ধার্মিক হয়, যার যার ধর্ম শেষে যদি পালন করে, তাহলে কিন্তু সমাজে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত হয়। আপনি যতটা ধার্মিক হয়ে উঠবেন, সমাজও ততটা নৈতিক হয়ে উঠবে। সুতরাং আমরা একটা ন্যায়নিষ্ঠ ধার্মিক সমাজ তৈরি করবার জন্য আমরা আগামী 12 তারিখে আমরা আমাদের নেতা নির্বাচন করব। সেই নেতা নির্বাচনের উৎসবে আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং চিৎকার করে বলবেন সবার আগে, সবার আগে, সবার আগে। ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, এতক্ষণ দেখছিলেন, সম্মানীয় সমাবেশ বক্তৃতা করছিলেন
রূপসাতারা খোদাবাজি গলিয়ার প্রাণ পুরুষ একটু দল ধরে বসেন, কেউ উঠবেন না। জননেতা জনাব আজিজুল বারী হিলাল ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে সহ-সভাপতি বাবু বিকাশ মিত্র। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।